নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন, নতুন দল গড়েছিলেন। অন্যতম বিতর্কের কেন্দ্রে চলে এসেছিলেন হুমায়ুন কবির। নির্বাচন শেষ, তিনি 70টি আসনের কথা বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত 2টি আসন, যে দুটিতেই তিনি দাঁড়িয়েছিলেন, সেই 2টি আসন কিন্তু নিজের দখলে রেখেছেন হুমায়ুন। দখল দিবস বিধানসভায় এই মুহূর্তে হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলছি। আপনি বলেছিলেন যে আমরা ঠিক করবো কে মুখ্যমন্ত্রী হবে। এটা কি মানে জাস্ট হাইপ তোলার জন্য বলেছিলেন, না এই কনফিডেন্স ছিল? না না, নিশ্চয়ই রাজনীতিতে অনেক সময় কনফিডেন্সটা রাখতে হয়। যদি আমি নিজে কনফিডেন্স না থাকি তাহলে আমার উপরে অনিয়মিততা সাধারণ পাবলিক যারা আমার দলকে ভোট দিবে বা আমাকে ভোট দিবে তারা কেন? কাজেই আমাকে রাজ্য বিধানসভা উল্লেখযোগ্য ফল করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। তাই আমি বারবার বলেছি যে আমার পার্টি লোকাটি ওকে সাহায্য করা, সমর্থন করা আমাকে শক্তি যোগানোর জন্য বলেছি। ও সেটা রাজনীতি ব্যক্তিদের বলতেই হয়। আজকে যারা পরাজিত তারাও তো 250 টার্গেট বলেছিলেন গত 2021-এর নির্বাচনে। আজকে যারা ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি, তেনারাও বলেছিল ইসকে বাদ 200 পার 77 সাত থেকেছে। এবার যারা বলেছিল যে আবার কামব্যাক করবে, আবার ফিরে আসবে, ক্ষমতায় আসবে, তারা 250 বা 225, আর আজকে 80-তে টিকেছে। তা রাজনীতির একটা প্রচারে করতে গেলে মানুষের কাছে এজেন্টিসের বা তার বক্তব্য রাখতে হয়। তাই আমি মানুষের কাছে রেখেছি। দেখুন, আমি আজকে আপনার সঙ্গে যে পরিসরে কথা বলছি, এখানে শুধুমাত্র অবজেক্টিভ রিপোর্টিংটা উদ্দেশ্য নয়। আমি চাই আজকের রাজনীতি সম্পর্কে আমার দর্শকের একটা ধারণাও তৈরি হোক। সেই জন্যই আমি এই ধরনের প্রশ্ন আপনাকে করছি যে 70টা আসনের টার্গেট আপনার ছিল, নাকি তৃণমূল কংগ্রেসকে সরকার থেকে সরানো আপনার টার্গেট ছিল? দুটোই ছিল টার্গেট। আমি একটা নতুন রাজনৈতিক দল খুলে আমার প্রথম টার্গেট ছিল ঔদ্ধত্য আচরণের জন্য এবং দুর্নীতিতে প্রশ্রয় দেওয়ার জন্য। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ একদিন সততার প্রতীক মানত, যাকে বাংলার অগ্নিকন্যা মানত, যাকে বাংলার একজন নিষ্ঠাবান নেত্রী মানত, সেই ব্যক্তি ক্ষমতায় আসার পর 20শে মে 2011 মুখ্যমন্ত্রী হওয়ার ধীরে ধীরে তিনি ক্রমশ দুর্নীতিতে ডুবে গেলেন। তার পারিবারিক তান্ত্রিক প্রতিষ্ঠা করলেন এবং তিনি তার রাজনৈতিক দলের যারা ক্যাবিনেট মন্ত্রী থেকে শুরু করে দলের যারা রাজ্য এবং জেলা স্তরের যারা বলিষ্ঠ নেতৃত্ব, তাদের ন্যূনতম সম্মানটা দিলেন না। আর পরিণতিতে আজকে তাকে এই জায়গায় পৌঁছাতে গিয়ে আমার প্রথম টার্গেট ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, প্রথমে আমি কংগ্রেস দলের বিধায়ক ছিলাম 2011 সালে, যখন উনি ক্ষমতায় আসেন 229টা সিটে লড়ে উনি 182টা আসন যেতে নিজেই মেজরিটি পেয়েছিলেন, আর কংগ্রেসকে 62টা আসন দিয়েছিলেন সোনিয়া গান্ধীর সঙ্গে প্রণব মুখার্জিদের সঙ্গে কথা বলে। তো সেই 65-র মধ্যে আমরা 42টা জিতেছিলাম, আমি 42 ছিলাম। 1/3 সিট 14টা, 42-এর মধ্যে 14টা কংগ্রেস মুর্শিদাবাদে বিধায়ক হয়েছিল। সেই কংগ্রেস দল ছেড়ে যখন আমি 2012 সালের 20শে নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখলাম, তখন এই দলে এসে দেখলাম যে তৃণমূল দল একদম নিচে থেকে উপর পর্যন্ত একদম ক্যাকড়ার মতো লীগের দলের লোকের পিছনে বিরোধিতা এবং গ্রুপবাজি। আপনি বলতে চাইছেন যে অনেকগুলো বছর, 10 বছরের মতো আপনি যে দলে, 10 বছরের বেশি আপনি যে দলে ছিলেন, খুব কষ্ট করেছিলেন। একদম মধ্যে তো ছিলাম না। আমাকে তো 20শে নভেম্বর 2012-তে আসার পর আপনারা সবাই জানেন 6 বছরের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছিল। 25শে ফেব্রুয়ারি 2015 বহিষ্কার করে দিল। আমি তখন এদিকে ওদিকে ঘুরে বেড়িয়েছি, কখনো কংগ্রেসে ব্যাক করে দিচ্ছি, ভারতীয় জনতা পার্টিতে 2019 সালে পার্লামেন্টের ক্যান্ডিডেট হয়েছি, প্রোটেস্ট করেছি, পেয়েছি, সাপোর্ট পেয়েছি। তারপরে আবার বিজেপি দল ছেড়ে 2019 সালের 17ই নভেম্বর আবার বিজেপি ছেড়ে 7 মাস বসে থেকে 2020 সালের 6 আগস্ট আবার তৃণমূলের জয়েন তুলেছি। তারপরে
21 সালে আমাকে আমার ভবিষ্যকে লিখতে দেওয়া হয়। আমাকে 69 ভরতপুরে পার্লামেন্টে কেটে গেলে এক্সিস্টিং এমএলএ ছিল কংগ্রেসের কমলেশ চ্যাটার্জি। সেখানে লড়তে যে ঘরে বাইরে শত্রুতা, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, প্রধান, এরা সবাই আমার বিরোধিতা করেছে। তবু মানুষের সমর্থন নিয়ে আমি প্রায় 43,500 নির্বাচিত দিয়েছি। এবার কি হলো যে এতগুলো আসনে আপনি দাঁড় করালেন আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী, আপনি যে 2 জায়গায় দাঁড়ালেন সেই 2 জায়গাতেই জিতলেন, অথচ আর একজনই জিতলেন। রাজ্যটার একটাই কারণ, অর্থনৈতিকভাবে অত্যন্ত দুর্বলতা। কারণ অর্থের সংকটের জন্য আমি, নাহলে মুর্শিদাবাদে অন্তত পক্ষে আমার 2টো সহ আরো 3টে-4টে সিট। এই যে শুনলাম বাবরি মসজিদের নামে আপনি প্রচুর টাকা পেয়েছেন, আপনি নিজেও বলেছেন যে টাকা আসছে, টাকা আপনি হেলিকপ্টারে প্রচার করলেন। হেলিকপ্টারে যেটা প্রচার করেছি সেটাও আমার নিজের ফাঁকির, যেটুকু ডোনেশন পেয়েছি বা কারো কাছে সাহায্য পেয়েছি। আমার নির্বাচনে আমার নিজের কিছুটা অর্থ আমার ওপাইতে বিক্রি করে, রাইস মিল ছিল সেটা বিক্রি করে, তা আপনি যে বললেন এত টাকা এসছে, ওটা তো বাস্কেট টাকা, ওটা তো আমি আপনি এক পয়সা, ব্যবহার করে 1 টাকাও হাত দিই। প্রমাণ করতে যদি কেউ পারে যা বলবে সব। তাহলে মানুষের টাকা যেটা দিয়েছে, যেটা পেয়েছে, অ্যাকাউন্ট যেটা পেয়েছি তারও ডকুমেন্ট আছে, আর যেটা দান বক্সে পেয়েছি সেটাও অনলাইনে কাউন্টিং করে স্বচ্ছতা বজায় রেখে টোটাল টাকার হিসেব আছে। তার জন্য ল্যান্ড কত টাকার কিনেছি, আর কাজ কত টাকা শুরু হয়েছে, তার জন্য কত এক্সপেন্ডিচার হয়েছে, সেটা যে কোনো মানুষের কাছে আমি বুক ফুলিয়ে এত সামনাসামনি বলে দিতে। না, আমি আমার পলিটিক্সে বাবরি মসজিদে 1টি টাকাও আপনি খরচ করেন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যদি করতেন করতেন, কারণ যদি সত্যি আপনি 70টা আসন পেতেন, যদি আপনি ঠিক করতেন কে মুখ্যমন্ত্রী হবে, তাহলে তো মসজিদ গড়াও অনেক সহজ হয়ে যেত আপনার জন্য। কারণ আজকে বিজেপির সরকার, আপনার কি মনে হয় যে আপনি বাবরি মসজিদ তৈরি করতে পারবেন? অনগোয়িং এ আছে তো। মসজিদ সুপ্রিম কোর্টে না গেছে, না, মসজিদ তো আপনি বানাতেই পারবেন, ওটার নাম বাবরি মসজিদ করতে পারবে। সেটা তো যখন নামকরণ হবে তখন সময় আসবে, তখন আপনারা দেখতে পাবেন, সবাই দেখতে পাবে। এখন একটা বিল্ডিং হচ্ছে, সেই বিল্ডিংটার নাম আমি দিয়েছি বাবরি মসজিদ। কেন? বাবরি মসজিদ ছাড়া অন্য কোনো নাম দিলে কোনো মতেই কেউ অর্থ সাহায্য করতো না। তাহলে আমার এত টাকা আমার নিজস্ব তো ব্যয় করে করার মতো প্রয়োজন ছিল না। কাজে আমাকে বাবরি মসজিদের যে আবেগ, বাবরি মসজিদের মানুষের যে আবেগ আছে, দুঃখ আছে, এগুলো আছে, সেটাকে কাজে লাগিয়ে বাবরি মসজিদ নাম দিয়েছি। বিল্ডিং যখন কমপ্লিট হবে, যখন মসজিদ উদ্বোধন হবে, তখন সবাই দেখতে পাবে, ভারতবর্ষের মানুষ দেখতে পাবে, বিশ্বের মানুষ দেখতে পাবে, পশ্চিমবাংলার মানুষ। না, কিন্তু এই এই একই সুরে কিন্তু আপনি নির্বাচনের আগে কথা বলেছেন যে আমরা যখন বলেছি সত্যি আপনি 70টা পাবেন, সত্যি আপনি উপমুখ্যমন্ত্রী হবেন, আপনি বলেছেন সব দেখতে পাবেন। এখন আমরা দেখতে পাচ্ছি। তা এইরকমই যখন মসজিদ উদ্বোধন হবে তখনও কি এমন কিছু দেখতে পাবো যেটা আজকের কথার সঙ্গে মিলছে না? দেখুন, আমি যতটুকু সংবিধান মেনে চলালো, ভারতের সংবিধানের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টেও এই বাবরি মসজিদ নিয়ে কেস হয়েছিল, বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেই বাধা ধোপে টিকে নেই। সুপ্রিম কোর্টও বলেছে তিনি একজন মুসলমান হিসাবে তিনি মসজিদ করতে পারেন, আর তিনি মসজিদের কি নামকরণ রাখবেন সেটা সম্পূর্ণ জিনা ব্যাপার। তো যদি এই সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত যদি অটুট থাকে বা জাজমেন্ট যদি একই থাকে, তাহলে তো কোনো বাধা পাত্রগুলো বিষয় নেই। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা অন্য প্রসঙ্গে আসি। আপনার এই মুহূর্তে বিধানসভায় স্ট্রেংথ 2। তো আমজনতা উন্নয়ন পার্টি কি ভাবছে? বিরোধী আসনে বসবে, ট্রেজারি আসনে বসবে? কোনো প্রশ্নই আসে না। ট্রেজারি আসনে আমার কি দরকার? ট্রেজারি আসনে তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু, তিনার দীর্ঘদিনের স্বপ্ন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য ব্যক্তি। মমতা ব্যানার্জি যেমন যোগ্যতম নেত্রী হিসেবে বাংলার তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছে, এমনি শুভেন্দুবাবুর কিন্তু অনেক দিনের বাসনা ছিল, আমরা জানি। ওনার সঙ্গে আমাদের করতে কথাবার্তা, চলাফেরা ছিল। আমি যখন তৃণমূলের মন্ত্রী ছিলাম,
2012 সালের 21শে নভেম্বর থেকে 2013 সালের 23শে ফেব্রুয়ারি বাই ইলেকশন হয়েছিল অবসত্ব রেজিমেন্টে। তখন এই শুভেন্দুবাবু সাংসদ 2002 থেকে উনি সাংসদ হিসাবে তৃণমূলের আমার বিধানসভায় নেত্রী আমার বিধানসভায় পাঠিয়েছিল অবজারভার হিসেবে। এই শুভেন্দুবাবু আমার বাড়ি গিয়েছেন, আমার বাড়িতে আমার সঙ্গে কথা বলেছেন, মিটিং কি এটা ব্যক্তিগত সম্পদ, রাজনৈতিক রিলেশনটা কি? রাজনৈতিক আপনি বিরোধিতা করবেন এই বিষয়। আমি গঠনমূলক বিরোধিতা করব, আননেসেসারি কোনো বিরোধিতায় যাব না। যদি এনারা কোনো যে পূর্বোত্তন যে সমস্ত ঘোষণা করেছে মানুষের কাজ করার জন্য দিয়ে সব কর্মসূচি নেবেন বা উন্নয়নের প্রশ্নে যে সমস্ত কাজ করা দরকার সেগুলো যদি ঠিকঠাক করে, আমার আননেসেসারি কোনো বিরোধিতা প্রশ্নই নেই। কিন্তু যদি ওনারা এনাদের সেখান থেকে সরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মিথ্যাচার করতে শুরু করে, দুর্নীতি করতে শুরু করে, তখন বিরোধিতা হবে। বিরোধিতা এই যে যে কর্মসূচিগুলো রয়েছে, ইতিমধ্যেই পাঁচিল যাতে দেওয়া যায়, মানে ফেন্সিং যাতে দেওয়া যায় তার জন্য জমি দিয়ে দেওয়া হলো, এবং বলা হচ্ছে যে অবৈধ যদি কেউ ভারতবাসী হয় তাকে থাকতে দেব না, তাকে বাইরে চলে যেতেই হবে, অর্থাৎ পুশব্যাক ইত্যাদি শুরু হতে পারে। সঠিক সিদ্ধান্ত। কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের যে বর্ডার, সেই বর্ডারের অনেকটাই তার বেড়া আছে, বাকি অনেকটাই ওপেন আছে। অনুপ্রবেশকারী আছে রাজ্যে? সেইভাবে নেই। দেখুন, বাস্তব সত্যি যেটা, এসআইআর এর টাইমে যদি কেউ অনুপ্রবেশকারী থাকতো তাহলে সেটা চিহ্নিত করা যেত, চিহ্নিত করা যায়। কিন্তু এবার যদি এই পুশব্যাক শুরু হয় তখন আপনাদের ভূমিকা কি হবে? মালদা, মুর্শিদাবাদ, ওখানকার তান্ত্রিক আমাদের তো কোনো বেআইনি অনুপ্রবেশকারী নেই, কাজে পুশব্যাক যদি শুরু হয় আমাদের তো কোনো গায়ে লাগার কথা নয়। কারণ আমরা তো কোনো বাংলাদেশিকে এখানে মানে আশ্রয় দিইনি বা প্রশ্রয় দিইনি বা এখানে থাকতে দিইনি বা তাদের সাথে কোনো রিলেশন। এবার সরকার যদি চিহ্নিত করতে শুরু করে ইনি বাংলাদেশি, ইনি বাংলাদেশি, আমি বলবো সরকার যদি জেনুইন ভাবে কোনো পক্ষপাত না করে সঠিকভাবে এটার তদন্ত করে যদি কোনো বাংলাদেশি বেআইনি ঘুষপেটি থেকে থাকে তাকে যদি দেশে থেকে তাড়িয়ে দেয়, আমরা স্বাগত জানাই, কোনো মতেই তার বিরোধিতা করতে। আমরা কিন্তু কারোর প্রতি অবিচার না হয় সেটাও তো। হ্যাঁ, সেটা তো নিশ্চয় বলেছি তো আগে যে ওনারা যদি আননেসেসারি কাউকে এইভাবে জোর করে, সে রাষ্ট্রবাদী মুসলমান বা এখানকার ভারতীয় নাগরিক, তাকে যদি জোর করে এখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, নিশ্চয়ই আমরা এই সরকারের সেই সিদ্ধান্ত বিরোধিতা করব। আর আরেকটা জিনিস আপনার কাছে এখন জানার আছে, সেটা হচ্ছে তৃণমূলের ভবিষ্যৎ আপনি কি দেখছেন? এই দলটাকে সরকার থেকে সরানো আপনার অবজেক্ট ছিল, সেখানে আপনি সফল। এই দলটাকে এর পরে কি আপনার এখনো এই দলের প্রতি আপনার যে ক্ষোভ সেটা গেছে না রয়েছে? দেখুন, এই দলের প্রতি আমার সেরকম ক্ষোভ ছিল না, নেত্রীর প্রতিও আমার সেরকম ক্ষোভ ছিল না। একটাই নেতা যে প্যারাশুটে নেমে হঠাৎ করে পড়াশোনা করতে করতে সে 2014 সালে গাইবন হামলাতে প্রাক্তন প্রদেশ সভাপতি সোমেন মিত্র সরে আসলো, তারপরে পিসি তার ভাই বুকে সাংসদ করে, সে 14তে সাংসদ হয়েই 15তে 25শে ফেব্রুয়ারি আমাকে আচমকাই বিনা মেয়েকে বর্জনের মতো 6 বছর পরিষ্কার করে দিল। এই যে ঔদ্ধত্য আচরণ, বা মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার যতটা পুলিশ দরকার, তার যতটা সিকিউরিটি দরকার, তার প্রোটোকলে যতটা Z+ হোক বা যত কিছু দরকার, তার থেকে সে একজন এমপি না, সে সর্বদিক থেকে তোলাবাজি থেকে শুরু করে পুলিশের অপব্যবহার থেকে শুরু করে একটা আইসি পোস্টিং দিতে গিয়ে টাকা কোটি কোটি। মানে আপনার ক্ষোভ মূলত অভিষেকের ব্যাপারে। একদম অভিষেক এত ঔদ্ধত্যতে দিচ্ছিল। অভিষেক তো দলটায় রয়েছে এখন বা দায়িত্বে রয়েছে। অভিষেক আগামী দিনে দেখবেন যে কি অবস্থা, ওর করুণ অবস্থা হয়। ওকে হয় যদি বাংলায় থাকতে হয় বা এমপি হিসাবে থাকতে হয়, আগামী দিনে কন্টেস্ট করে দেখা। ও কত 7,10,000 ভোটে জিতেছিল, তো জিতে দেখা। আর আমার যেটা অবজারভেশন, তৃণমূল কংগ্রেসটা যেভাবে 34 বছরের
সিপিএম এর সরকার যথাক্রমে প্রতীকবাবু বাবু তারা যে নিষ্ঠার সঙ্গে দল করে গিয়ে তাদের দলের আজকে কি অবস্থা, কি 15 বছরে করুণ অবস্থা। 2021-এও শূন্য ছিল, 2026-এও এসে শূন্যই বলতে পারেন, দমবলটা জিতেছে। সেটা আমাদের কিছুটা দয়ার অবতার রেখেছে। আইপিএস হুমায়ুন কবিরকে ড্যাবরা থেকে তৃণমূল ওখানে পাঠিয়েছিল, সে হেরে পাঠিয়েছে। এরা যার উপরে নেতা নির্ভর করেছিল, অপূর্ব সরকার মাঝি 4বারের বিধায়ক, প্রথমে অতীশ বাবুর বিরুদ্ধে নির্দলে দাঁড়িয়ে জিতেছিল 2006-এ। এবার কত বাহাদুর, কত শক্তিমান, এবার মানুষ তাকে হারিয়ে শিক্ষা দিয়েছে। আমার নিজের ধারণা, তৃণমূল কংগ্রেসটা আপনি 6 মাস অপেক্ষা করুন। আগামী পৌরসভা নির্বাচন 2027 ফেব্রুয়ারি মাসে হবে, প্রায় 100টা বা 10টা পৌর নির্বাচন হবে। এবং যদি এই সরকার, যেটা 2023 সালে পুলিশকে ব্যবহার করে যে পঞ্চায়েত নির্বাচনে যে দখল করে রেখেছে, এটা যদি শুভেন্দুবাবু উপভোগ করে বা নিজের হাতে ভালো করে দেখে যদি অ্যাডমিনিস্ট্রেটর করে দিয়ে যদি ভোটটা এগিয়ে আনে, আমি আপনাকে নিশ্চিত বলছি তৃণমূল অচিরেই বাংলা থেকে সিপিএম কংগ্রেসের অবস্থা করুণ অবস্থায়। আমার আর কোনো প্রশ্ন নেই, তবে একটা জিনিস মনে পড়ে গেল, আপনি অপূর্ব সরকার টরকারের কথা বলছেন বলে। আপনি কিন্তু বলেছিলেন অধীর চৌধুরীকে জেতাবেন। অধীর চৌধুরীকে জেতানোর জন্য আমি সব রকম প্রস্তুতি রেখেছিলাম, কারণ 20,000 ভোট আমি সাপোর্ট দিতে পারতাম। এই সাপোর্টটা দিলে ও জিতে যেত। কিন্তু আমি যখন একবারই বারবার বলেছি, আপনাদের কোনো মিডিয়াকে বলেছি, ও সেটাকে চুপ থাকতে পারত না, থেকে সে নিজেই তার পাল্টা বলেছে যে কারো সাপোর্ট দরকার নাই, আমি আমার নিজের বিরক্ত দেখাবো বা নিজে আমার নিজের কপিতেই আমি জিতে আসবো। তাই তাকে সাপোর্ট করিনি। সে তার নিজের যে দম, সে নিজে বাংলায় বলেছেন আমার নিজের দমে জিত। তো সেই দম তার কোথায় গেল তাকে প্রশ্ন করি। তাহলে আপনি অধীর চৌধুরীর ভবিষ্যৎ কি দেখছেন? সে মমতা ব্যানার্জিরও রাজনৈতিক ক্যারিয়ার, সে 71 বছরের পরিচয়, অধীরও সুস্থতে পড়েছে। ও সেকেন্ডের 1956 ওর ডেট অফ বার্থ। আর মমতা ব্যানার্জির 5 জানুয়ারি 1955। এই 71 দুজনেই ফিনিশ, আর মাথা তুলে দাঁড়াতে পারে। তবে হ্যাঁ, নির্বাচনের পরে হুমায়ুন কবির কিন্তু বিধানসভায় জিতে এসেছেন 2টো আসন থেকে। একটা আসন তিনি ছাড়বেন, সেখান থেকে তিনি চেষ্টা করবেন তার দলেরই অন্য কেউ, তিনি একটু আগে আমার বলেছেন যে কারণ ছেলে ওখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমদান ভাগে। আমরা দেখবো এবার এই অধিবেশনে বা আগামী 5 বছর। এতদিন ট্রেজারি বেঞ্চে দেখেছি আপনাকে, দেখো বিরোধী বেঞ্চে। দেখুন, বিরোধী বেঞ্চেই থাকবো। ভারতবর্ষের যে যে নির্বাচন প্রক্রিয়া, তার মধ্যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রবল সিটে ব্যাপক আছে। আমাদের অপোজিশন লিডার কংগ্রেসের রাহুল গান্ধী, তিনিও দুটো সিটে টিকার রেকর্ড আছে। এখানে শুভেন্দুবাবু, তিনিও দুটো সিটে টিকার রেকর্ড ছুঁয়েছে। এবং আমি নতুন পার্টি করে আমি যতটুকু পারে 2 জায়গায় লড়িয়ে জিতে নেতৃত্ব করেছি। এখানে বাপ ছেলে বিধায়ক, ছেলে বিধায়ক ছিল অর্জুন সিংয়ের, তা অর্জুন সিং বিধায়ক, তাহলে বাপ ছেলে আছে। এখানে দুলাল দাস বিধায়ক ছিল, তার মেয়ে রত্না, যেটা কি সুগন্ধি। না না, এটা তো আছেই। আমি আপনাকে এখনই কোনো ব্লেম করছি না যে আপনি পরিবার তো তন্ত্র আচ্ছা, বা ইত্যাদি। তা আমার ক্ষেত্রে বলা হচ্ছে এই অধীর চৌধুরী বলেছে আমি নাকি পারিবারিক চৌধুরী, তাহলে মমতা ব্যানার্জি, তার ভাইপো এমপি, তার বৌদি কাউন্সিলর, দুলাল দাস এমএলএ, পৌরসভার চেয়ারম্যান, তার মেয়ে এমএলএ, বেচারাম মান্না তিনি মন্ত্রী এমএলএ, তার মিসেস করবি মান্না তিনি বিধায়ক। এখানে অনেক রেকর্ড আছে, তো আছে। তাহলে আমাদের ক্ষেত্রে এটা কেন থাকবে? না দেখুন, এ ব্যাপারে আমি এক্ষুনি আপনাকে আলাদা করে কোনো মন্তব্য করছি না, এটা আপনার নিজস্ব সিদ্ধান্ত। মানুষ কিভাবে নেবেন, মানুষের প্রতিক্রিয়াতেই সেটা বোঝা যাবে। তবে এটাও ঠিক, উপনির্বাচনে কিন্তু বিজেপি যদি লড়ে তাহলে লড়াইটা কঠিন হওয়ার সম্ভাবনা। আরও সম্ভাবনা নেই। বিজেপি আজকের দিনে
যে বাংলায় 207টা আসন পেয়েছে, হিন্দু ভোটটা পুরোপুরি হয়েছে। মমতা ব্যানার্জি এত হিন্দুত্ব করার পরেও মমতা ব্যানার্জিকে বাংলার হিন্দুরা আজকে সেইভাবে ভোট দেয়নি। যেখানে শুভেন্দুবাবু সাকসেস হয়েছে, কিন্তু সেই হিসাব করেই বলছি 32% হিন্দু ভোট আছে। তারা যদি সব ভোট একত্রিত করে, তার যা সংখ্যা হবে, আমি কিনারা যেমন হিন্দু ভোটটা একত্রিত করবে, আমি মুসলিম ভোটটা একত্রিত করব, তার ডিফারেন্স থাকবে 60 থেকে 70। কাজেই কোনো চান্স নাই। বিজেপি সর্বশক্তি দিলে, তৃণমূল সর্বশক্তি নিয়োগ করলে, পার্টি কংগ্রেস সর্বশক্তি, কংগ্রেস তো আমার বিরুদ্ধে পারেছি বিচ্ছিল, মাত্র 4,000 আছে ভোট। তৃণমূল 41,000 ভোট পেয়েছে, আমি 1,23,800 ভোট পেয়েছি। আর বিজেপি সেখানে 64,000 ভোট পেয়েছে। যদি বিজেপি পুরো হিন্দুরা ভোট দেয়, তাহলে তো 10 বাড়বে, 74 হবে। আমিও যদি পুরো লাগিয়ে দিই মুসলমানদেরকে, তাহলে আমি 1,23,000টা 1.5 লক্ষতে নিয়ে যাবো। তাহলে মার্জিন আমার থেকে আমার ছেলে বেশি হবে। আপনাকে আজ দেখা যাক। এনিওয়ে, আপনাকে শুভেচ্ছা এই সাফল্যের জন্য, আর অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।